আরে ভাবিজি তুমি? এত ঢং করতে হইব না, সামনে থেকে সর। আমার একটা চিমটি মারো, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এখানে। তেরি তো। এই, একদম সামনে আসবা না। আমি কোনো দুষ্টামি করিনি, তোমায় ভালো করে জিজ্ঞাসা করছি। তোর আম্মু কই রে? কিচেনে। এই অবস্থায় কিচেনে কি করে? রান্না করতেছে। কাজের বুয়া কই? সে আজকে আসবে না, তাই আম্মু রান্না করতেছে। তোর দাদি কই? সে থাকতে তোর আম্মু এই অবস্থায় রান্না করে কেন? ওই বুড়ির কথা বললো না, সেই তো আম্মুরে রান্না করতে বললো। তোর বিচ্ছু ভাই কোথায়? একটু আগে কই থেকে আইসা দরজা আটকায় বইসা রাইছে। ওর ব্যবস্থা পরে করতেছি, আগে তোর আম্মুর কাছে যেয়ে নেই। সামনে থেকে সরবি নাকি এমনি দাঁড়িয়ে থাকবি? আসো বসো। কতদিন পর আমার ভাবির আগমন ঘটলো আমাদের বাসায়। আবার পাকনা পাকনা কথা ঠোঁট কামড়ে রাগী ভঙ্গিতে সিফাতের দিকে তেড়ে যেতেই সিফাত ওর দাদার রুমে দৌড় দিল। আমি দরজা আটকে কিচেনে চলে গেলাম। গিয়ে দেখি ইফাতের আম্মু ভাতের মার ঝাড়ানোর জন্য সবেমাত্র পাতিলে হাত দেবে। আমি দৌড়ে গিয়ে চেঁচিয়ে বললাম, আরে আরে আন্টি, করছেন কি? পাগল হয়ে গেছেন? এই শরীর নিয়ে আপনি ভাতের মার ঝাড়তে যাচ্ছেন? সরেন সরেন, আমি করতেছি। নোভা, আমি পারবো। কোনো কথা বলেন না তো, গিয়ে ওই টুলে বসেন। তার কোনো কথা না শুনে তাকে জোর করে টুলে বসিয়ে দিলাম। বিশাল বড় একটা পাতিল, প্রেগনেন্ট অবস্থায় উনি এটাকে ওঠাবেন, আমি তো চিন্তা করতে গিয়েই মাথা হ্যাং হয়ে যাচ্ছে। ওনার শাশুড়িটা কিরকম জানি, এই অবস্থায় কেউ কি এসব কাজ করে? তাকে এখন ফুল বেড রেস্টে থাকতে হবে, তা না করে বেচারিকে দিয়ে রান্না করাচ্ছে। আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়। আমি ভাতের মার ঝাড়তে দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আন্টি কি রান্না করবেন আজ? এই তো দুবেলায় রান্না একসাথে করে রাখছি। আলু দিয়ে করলা ভাজি, ডাল ভাত আর চিংড়ি মাছ ভুনা। রাতের জন্য রুটি বানিয়ে নিব। ইয়াম্মি, খুব মজাদার খাবার। তা তুমি কি মনে করে আজ আমাদের বাসায়? কেন আসতে পারি না? না না, আমি তা বলিনি। দেখতে এলাম আমার শাশুড়ি আম্মা কেমন আছে। পড়াশোনার চাপে তো একটু আসাও হয় না, তার মধ্যে যে অসুস্থ হয়েছিলাম। আর শাশুড়ি আম্মা, শরীরটা ভালো যাচ্ছে না গো। রাতে বাজে স্বপ্ন দেখি। দোয়া করো আমার জন্য। আমার মনে হয় এবার বোধহয় আমি বাঁচবো না। কথাগুলো বলতে বলতে উনি আঁচলে মুখ গুজে কান্না করতে লাগলেন। আমি সামনে গিয়ে তার চোখের পানি মুছিয়ে দিয়ে হাত দুটোকে শক্ত করে ধরে সাহস জোগানোর জন্য বললাম, কি বাচ্চা মানুষের মতো কান্না করছেন বলেন তো? আপনার কিছু হবে না, আল্লাহ আছে তো আপনার সাথে, একদম কান্না করবেন না। তাহলে কিন্তু আমাদের বোনও রাগ করবে, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। ভাজির কড়াই কোথায়? কেন, কি করবে? কোনো কথা বলবেন না তো, চুপ করে এখানে বসে থাকেন। বাকি যা রান্না আছে তা আমি করব। আরে না না, তোমার কিছু করতে হবে না, আমি করতে পারবো। একদম চুপ করে থাকুন। আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি কে রান্না করবে? এত চিন্তা করার কিছু নেই। আমার রান্না এত খারাপ নয় যে মুখে দিতে পারবেন না। বেশ ভালো রান্না করি আমি, শুধু পোলাও বিরিয়ানি ছাড়া বাকি সবকিছু পারি। বাহ, বউ তো কাজের আছে। দেখতে হবে। কড়াই ওই মিটসেফের কোনায়। কড়াই নিয়ে চুলায় বসিয়ে দিলাম। এক সাইডে ভাজি বসিয়ে দিয়ে আরেক চুলায় ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটে দিলাম। আন্টি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে, তবে তার মুখে ছিল তৃপ্তির হাসি। ডাল বাগার দিয়ে নামিয়ে নিলাম। আন্টিকে জিজ্ঞেস করে হলুদ মরিচের পরিমাণ করে চিংড়ি মাছের জন্য মশলা কষাতে লাগলাম। মাঝে মাঝে ভাজি নেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়া না লেগে যায়। মশলা কষানো শেষ হতেই মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিলাম। এক হাতে খুন্তি নাড়তে নাড়তে আন্টিকে বললাম, চিংড়ি মাছ ভুনা আমার বেস্ট ফ্রেন্ড সাদমানের অনেক পছন্দ। ওকে যদি বলি আজ চিংড়ি মাছ ভুনা করব, তাহলেই ও বলবে আমার জন্য পাঠিয়ে দিস। ডিম ভাজা, চিংড়ি ভুনা, মিষ্টি ওর ভীষণ পছন্দ। এগুলো থাকলে আমার মনে হয় না আর কিছু লাগবে। ইফাত শিফাত দুজন পছন্দ করে, তুমি পছন্দ করো না? পছন্দ করলেও লাভ নেই, আমার অ্যালার্জি। এগুলো খেয়েও শান্তি নেই। চোখ চুলকাতে চুলকাতে সাদা অংশ ফুলে যায়। এই কষ্টে খেতেও ইচ্ছে হয় না। তুমি হঠাৎ করে কেন এলে তা তো বললে না। ইফাতের নামে বিচার দিতে এসেছিলাম। ছেলেটা ভীষণ দুষ্টু হয়ে গেছে। গতকাল রাতে তোমার চাচ্চু মানে ইফাতের আব্বু ইফাতকে অনেক মেরেছে। সে কি, কেন? পড়াশোনা ঠিক মতো করে না আর মাথা খেয়ে ফেলছে তোমাকে বিয়ে করবে বলে। ওর একটাই কথা, নোবার সাথে আমাকে বিয়ে না দিলে আমি কোনো কিছু করব না। ওরে বাটপার, জল এত দূর গড়িয়েছে? ছেলেটা এখন তুমি বলতে পাগল। এখন বলো, আমার ছেলেকে কি তাবিজ করেছো? ওকে তাবিজ কি করব আমি? আর মানুষ পান না খুঁজে?
ওর জ্বালায় তো আমি অতিষ্ঠ। ও যা শুরু করছে আন্টি, তার সহ্য করার মতো নয়। ছেলে দুটো যে এত দুষ্টু কি করে হলো আল্লাহ মালুম। আমার শরীর ভালো নেই, ওদের দিকে ভালো করে নজর দিতে পারি না, সেই সুযোগে আরো বিটকেল হচ্ছে। ধুর, টেনশন করেন না তো। এই অবস্থায় অতিরিক্ত টেনশন একদম করবেন না, এতে শরীর খারাপ হবে। রাতে আমি রুটি বানিয়ে দিয়ে যাব, আপনার কিচ্ছু করতে হবে না। তা আপনাদের বাসার বুয়ার কি হয়েছে? এই বুয়া যে কি জ্বালাচ্ছে মা, তার কি বলবো। ইপদ বড় থাকলে এখন তোমাকে বউ করে ঘরে নিয়ে আসতাম, তাতে আমিও একটু স্বস্তি পেতাম, আমার ছেলের পাগলামিও কমতো। তার কথা শুনে আমি মুচকি হাসলাম। মাছের তরকারিতে পরিমাণ মতো গরম পানি ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে সেটাকে মাঝারি আঁচে রেখে দিলাম। যেই কাজে এসেছিলাম তার হলো না, তবে একজনের মুখে হাসি ফোটাতে পেরেছি, তাও বা কম কিসের। তার কাজে সাহায্য করতে পেরে এখন নিজেরই ভালো লাগছে। কোনো ভালো কাজ করলে আপনি নিজের মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি খুঁজে পাবেন, যা অন্য কিছুতে নেই। রাতে ইফাতের আম্মুকে রাতের জন্য রুটি বানিয়ে দিয়ে বাসায় ঢুকলাম। সারাদিনে ইফাত ভুলেও আমার সামনে আসেনি। আস্তে করে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে পা টিপে টিপে রুমের দিকে যেতেই কিচেন থেকে ঠুকঠুক শব্দ কানে এলো। খালামণির প্রেশার উঠেছে, তাই সে খাবার ঔষধ খেয়ে শুয়ে আছে। তন্নি পরীক্ষা দিয়ে আসার পর থেকে মাথা ব্যথায় ভুগছে, তাই রুম অন্ধকার করে ঘুমিয়ে গেছে। দুজনের একজনেরও ওঠার কোনো চান্স নেই। তাই ভাইয়া বাসায় নেই, আমি দরজা বাইরে দিয়ে আটকে রেখে গিয়েছিলাম। কিন্তু আসার সময় দরজাটা অবজানো ছিল। তাহলে কি ফ্ল্যাটে চোর ঢুকলো নাকি? টি টেবিল থেকে মাটির ফুলদানিটা নিয়ে ধীর পায়ে কিচেনে উকি দিলাম। তারপর যা দেখলাম তাতে আমি হাসতে হাসতে শেষ। তাই ভাইয়া রুটি বেলছে, সারা শরীর ওর আটায় মাখামাখি। রুটি যে কয়েকটা কোন দেশি মানচিত্র হচ্ছে তা একমাত্র ও জানে। আমার হাসির শব্দ শুনে তায়াং ভাইয়া একটা রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আসিস না, তোর থেকে ভালো বানাচ্ছি। তা তো দেখতেই পারছি। ক্ষুধা লাগছে, ঘরে কোনো কিছু নেই, বাইরে থেকে খেয়ে আসতে মন চাইলো না, তাই রুটি বানাতে বসলাম। কিন্তু দেখ এগুলো কি হচ্ছে। এক এক দেশের মানচিত্র। মুখ টিপে হাসা হচ্ছে। এক্ষুনি তো তোকে ফুলদানি দিয়ে মাথা ফাটাতাম। আমি ভাবলাম কিচেনে বোধহয় চোর ঢুকেছে। ক্ষুধা লাগছে, কথা বলিস না, রাগ উঠে যাবে। ভাইয়া, কোন দেশের মানচিত্র আঁকছিস? একটু লিখে দিলে ভালো হতো না? মজা নিস না। আরে আস্তে ধর, রুটি ব্যথা পাচ্ছে তো। ভাইয়া চোখ পাকিয়ে আমার দিকে তাকালো। আমি হো হো করে হাসতে লাগলাম। তাওয়ার ওপর এত যত্ন সহকারে আলতো হাতে রুটি ছেঁকতে দিচ্ছে যে আমার মনে হচ্ছে জোরে ধরলে রুটি ব্যথা পাবে। আটার ডো একদম লেকলেকে করে ফেলেছে, তার মধ্যে ইচ্ছে মতো আটা দিয়ে আবার মথছে। সেটাকে বেলতে গিয়ে এদিক সেদিকে ছিঁড়ে একটা বাজে অবস্থা করে ফেলেছে। রুটির মানিজ্জত কিচ্ছু নেই। রুটি যদি কথা বলতে পারতো তাহলে বলতো, তায়াং আমারে ছাড়, আমি আর তোর কাছে অপমানিত হতে চাই না। আমি তো বাকি রুটিদের কাছে আমার মুখ দেখাতে পারবো না। ময়লা সরাতে ফু দিতেই পাশের থেকে শুকনো ঝরঝরে আটা এসে ওর মুখে ভরে গেল। আমি তা দেখে হাসতে হাসতে বসে পড়েছি। এই শর্ত সামনে থেকে, তোকে দেখে আমার রুটি গোল হতে যাচ্ছে না। তোর রুটি তো ঘুরেই না, গোল হবে কি করে? আর এগুলোকে রুটি বলে রুটির মান সম্মান খাস না। আমি যা পারছি তাই করছি, কারোর জন্য বসে তো রইনি। সর, আমি বানিয়ে দিই। একটুও না, যা ভাগ, আমি পারি। কোন ঘোড়ার আন্ডা পারো তা দেখতেই পারছি। এর জন্য বলে কারোর উপকার করতে নেই। আমিও রুটি বানিয়ে দেখিয়ে দিব, আমি কোনো কাজে কম নই। ঠন 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 ঘন্টা। ভাইয়া আরেকবার চোখ পাকিয়ে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিল। আমি মিটমিট করে হেসে তা জহুরির চোখ পর্যবেক্ষণ করছি। একটা রুটিও ভালো নেই, প্রত্যেকটা পুড়ে ফেলেছে। একদিকে কাঁচা, আরেকদিকে পোড়া। ডিম পোচ করতে গিয়ে উল্টোতে পারে না। আমি বলেছিলাম উল্টে দেই, কিন্তু সে খুন্তি দেয়নি। পাকনামি করে উল্টাতে গিয়ে ডিম ছুটিয়ে কুসুম ফাটিয়ে 13টা বাজিয়ে ফেলেছে। তেলের ছিটাও হাতে লাগছে। আমি সামনে এগিয়ে যাইনি, বুঝুক মজা। যাক বাবা, শেষ হলো। তৃতীয় বিশ্বযুদ্ধ। দেখছিস আমিও পারি। দেখলামই তো। এখন এসবের সাথে একটা সেলফি হয়ে যাক। যেই রান্না তার সাথে আবার সেলফি? মুখ বাঁকাস না, আমি যে বানিয়েছি সেটাই তো বেশি। হ্যাঁ, একদম আমারে উদ্ধার করে ফেলছিস। সাথে রুটি ডিমের মান মর্যাদা খেয়েছিস। ভাইয়া আমার কথায় কান্না দিয়ে পকেট থেকে মোবাইল বের করে সেলফি তুলতে লাগলো। নিশ্চয়ই একটু পর ফেসবুকে ছাড়বে। আমি দৌড়ে ওর পাশে দাঁড়িয়ে বললাম, ভাইয়া আমাকেও একটু নে,
আমিও তুলি সেলফি। যা ভাগ। এমন করিস কেন? তোর রুটি ডিম ভাজা খেতে চেয়েছি, একটা সেলফি তো তুলতে চেয়েছি। আল্লাহ কেমন করে। আমি কোনো কথা না বলে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালাম। ও অনেকটা নিচু হয়ে আছে। আমি ওর কাঁধের ওপর থুতনি রেখে আঙুল দুটোকে ভি আকৃতি করে মোবাইলের দিকে তাকালাম। দেখি ভাইয়া সেলফির টাইম ঠিক করে চোখ দুটো ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে আছে। হুট করে তার হাতের 2 আঙুল দিয়ে শক্ত করে আমার মুখ চেপে ধরলো। তখনই একটা ছবি ক্লিক হয়ে গেল। ফাজিলটা আমার পোজটাই নষ্ট করে দিল। আমি ভালোবাসি তোর পায়ের রিমঝিম ওই নূপুর, তুই না হয় ভালোবাসলে আমার শিশির ভেজা রোদ্দুর। সকাল হতেই চারিপাশে ব্যস্ততায় ঘিরে যায়। আজ আমার মনের আকাশে এক রাশ ঘন কালো আধারে ঢেকে গেছে। সকলের চোখ ফাঁকি দিয়ে এক মগ কফি হাতে নিয়ে ছাদে চলে গেলাম। মগের হাতলের সাথে সবুজ কাগজের ছোট চিরকুটটা এক টুকরো সুতলি দিয়ে বাঁধা ছিল। চোখের পানিগুলো যখন গাল বেয়ে নিচে পড়ছিল তখন চোখ যায় সেদিকে। সেটাকে হাতে নিয়ে দেখতে পাই উপরোক্ত কথাগুলো লেখা ছিল। একবার পায়ের দিকে তাকিয়ে দেখলাম পায়ে নুপুর পরা। গতকাল রাতেই পড়েছিলাম, কিন্তু সে কি করে জানলো? চিরকুটটা ভাঁজ করে হাতে রেখে আমি নাক টেনে কফির মগে চুমুক দিলাম। তায়াং ভাইয়া তার বন্ধুদের নিয়ে মিনিট 20 আগে বের হয়ে গেছে। আমি একটা জিনিস খেয়াল করেছি, যেদিন তায়াং ভাইয়ার সকল ফ্রেন্ড বাসায় আসে সেদিনই আমার রুমে আগে থাকতে 1 মগ কফি মজুদ থাকে, সাথে একটা চিরকুট। এই চিরকুট প্রেমীকে শুধু হাতে নাতে ধরাটাই বাকি। সকালের আকাশের দিকে তাকিয়ে রইলাম। আজ হঠাৎ করে অতীতগুলো একে একে চোখের সামনে ভেসে উঠছে। যেদিন প্রথম রোশানের সাথে দেখা হয়েছিল সেদিন ছিল ঝুম বৃষ্টি। ফ্ল্যাশব্যাক। আমি তখন সদ্য কলেজে ওঠা এক প্রাণবন্ত কিশোরী। ইন্টার ফার্স্ট ইয়ার মানি খাওয়াই উড়ন্ত বয়স। কলেজে উঠে গেছি। ভাবসাবের তো একটা ব্যাপার আছে। সারাক্ষণ এমন একটা মুড নিয়ে চলতাম, না জানি কত বড় ডিগ্রি অর্জন করে ফেলেছি। বেশিরভাগ সময় ক্লাস ফাঁকি দিয়ে কফি হাউসে কিংবা ফাস্ট ফুডে হামলা করতাম। গ্রামের কলেজ হয়, আমাদের ধরা বাঁধা কোনো নিয়মেই নেই। ইচ্ছে হলে ক্লাস করো, নয়তো পেছনের দরজা দিয়ে বের হয়ে যাও। এতে যেন আমাদের আরো বেশি সুবিধা হতো। সেদিন ছিল ঝুম বৃষ্টি। আমি, সাদ্দাম, শাকিল, তামিম, যারা, সাফা, ঝুমা 7 জন ক্লাস ফাঁকি দিয়ে কফি হাউসে গিয়ে আটকা পড়ে গেলাম। সে কি বৃষ্টি থামার নামও নেই। শাকিল বিরক্তি সহকারে বলল, দেখ তো কি বৃষ্টি নামলো, এবার কলেজে যাব কি করে? তার সাথে সুর মেলালো যারা। পরে ক্লাস আসবাদ। তামিম ডন্ট কেয়ার ভাব নিয়ে টেবিলে এক পা হেলান দিয়ে বসে সবাইকে উদ্দেশ্য করে বলল, দূর, এত ক্লাস ক্লাস করস কেন? 2-1 দিন ক্লাস না করলে কি হয়? সাদ্দাম তামিমের পিঠে চাপড় মেরে বলল, তোর মতো ছাত্রের জন্য কিছু হয় না, কিন্তু আমাদের হয়। এরপরে ক্লাস হলো ইংরেজি। তুই ইংরেজিতে হ্যাপি ভালো, কিন্তু আমরা হলাম পুরো গোবর পচা। তাই আমাদের জন্য অনেক কিছু। তুই মামা ইংরেজি পরীক্ষায় কোবায় ফেলাস, কিন্তু আমাদের 5 নাম্বার উঠাতেও হিমশিম খেতে হয়। ঝুমা ওদেরকে থামানোর উদ্দেশ্যে হাত নাড়িয়ে বলল, থাম তোরা, ঝগড়া করিস না। বৃষ্টি নামবে সেটা তো আমরা কেউই জানতাম না। এখন চুপ করে থাক, বৃষ্টি থামলে কলেজে চলে যাব। আমি ও সাফা কোনো উত্তর দিচ্ছিলাম না। ওরা ওদের মতো কথা বলছিল। বৃষ্টি মানেই ছিল তখন অন্যরকম ভালো লাগা। এক ধ্যানে বৃষ্টি দেখছিলাম আর বৃষ্টির পানিতে হাত ভেজাচ্ছিলাম। হঠাৎ দেখলাম এক হাত মাথায় দিয়ে আর এক হাতে কফির মগ নিয়ে একটা ছেলে আমাদের পাশে দাঁড়ালো। সে দাঁড়িয়ে মাথা শার্ট ঝাড়তে লাগলো। আমি মাথা বাঁকিয়ে তাকে দেখার জন্য পেছনে ঘুরতে নিলেই অসাবধানতা বশত আমার হাত লেগে তার কফি পড়ে যায়। কফি পড়বি ভালো কথা, কিন্তু ছেলেটার শার্টে পড়ার কি দরকার ছিল? বেচারার সাদা শার্ট কফি পরে পুরো নষ্ট। আমি মুখে হাত দিয়ে ভয়ার্ত মুখে তার দিকে তাকিয়ে মিনমিনি করে বললাম, সরি, আমি আসলে ইচ্ছে করে করিনি, দুর্ভাগ্যবশত হয়ে গেছে, প্লিজ মাফ করে দেবেন। উনি একবার রাগে লুকে তাকিয়ে পকেট থেকে রুমাল বের করে কফি মুছতে লাগলো। তামিম গিয়ে তাকে বলল, ভাই প্লিজ কিছু মনে করবেন না। এ মেয়ে হলো 1 নাম্বার নিষ্কর্মা, যেখানে যাবে ভেজাল লাগাবেই। ওর পক্ষ থেকে আমরা মাপ চাইছি। উনি গম্ভীর মুখে বলল, ঠিক আছে, পরিবার থেকেও সাবধানে থাকতে বলবেন। চোখ দুটো শুধু সামনের দিকে নয়, আশেপাশেও রাখতে বলবেন। যারা পাকনামি করে বলল, ও একটু ওরকমই। আপনি কিছু মনে করেন না ভাইয়া। আপনার জন্য খারাপ লাগছে যে আপনার সাদা শার্টটা নষ্ট হয়ে গেল। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
যারার কথাই কেন জানি রাগ উঠে গেল। মাঝে মাঝে ও একটু বেশি বোঝে। এখন এসব কথা বলার মানে কি? কপাল কুঁচকে অন্যদিকে দৃষ্টি দিলাম। মিনিট 10 পর বৃষ্টির বেগ কমলো। আমরা অতি দ্রুত সেখান থেকে চলে এলাম। না, ছেলেটার জন্য নয়, যারার জন্য। যতক্ষণ সেখানে ছিল সেধে সেধে ছেলেটার সাথে কথা বলতে গিয়েছিল। ছেলেটাও সেরকম ওর সাথে কথা বলছিল। মাঝে মাঝে আর চোখে ওদের দিকে তাকাতে দেখি ছেলেটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। যারার এই কাণ্ডে আমরা সবাই বিরক্ত, তাই বৃষ্টি পুরোপুরি না থামতেই সেখান থেকে কেটে পড়েছি। ভেবেছিলাম এই ঘটনা এখানেই শেষ, কিন্তু না, এখান থেকে শুরু হয়। এই ঘটনার 2 দিন পর থেকে খেয়াল করি ছেলেটা ইদানিং আমাকে ফলো করছে। প্রথমে বিষয়টা পাত্তা না দিলেও পরে আমি শিওর হয়ে যাই। যারার থেকে জানতে পারি তার নাম রোশান দেওয়ান, চেয়ারম্যানের মেজো ছেলে। চেয়ারম্যান ও যারার বাবা আবার খুব ভালো বন্ধু। দেওয়ান বাড়ির মানুষ এভাবেই আমাদের গ্রামের কেউ পছন্দ করত না। এর ক্ষমতার দাপটে অন্যায় করেও পার পেয়ে যেত। রোশানকে যে আমার ভালো লাগতো না তা কিন্তু নয়, আমি নিজেও এর জন্য অনেকটা দুর্বল ছিলাম, কারণ ও দেওয়ান বাড়ির অন্য ছেলেদের মতো ছিল না। দিনকে দিন রোশানের ফলো করা বেড়ে গেল। ওর বন্ধু মহলের কাছে ভাবি ডাকে পরিচিত পেলাম। সপ্তাহ 2 ঘুরতে না ঘুরতেই রোশান একদিন আমায় কলেজের পেছনের পুকুর পাড়ে ফিল্মের স্টাইলে হাঁটু গেড়ে প্রপোজ করলো। আমি ভয়ে অ্যাকসেপ্ট করিনি। ভয় পাওয়ার কারণ আছে। কলেজে নতুন আসার পর আব্বু সাবধান করে দিয়েছিল কোনো ছেলের সাথে কোনো রকম সম্পর্ক নয়, আর দেওয়ান বাড়ির ছেলেদের সাথে তো একদমই না। যদি এমন কিছু আব্বুর কানে যায় তাহলে পড়াশুনো বাদ। তাই আমি একটু ভয়ে ছিলাম। আব্বুর ওপর কেন জানি সেদিন খুব বেশি রাগ হয়েছিল। কেন আব্বু আগে থাকতে চেয়ারম্যান বাড়ির ছেলেদের সাথে সম্পর্কের সাথে মানা করলো। এখন বুঝি বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। আমি রোশানের প্রপোজ অ্যাকসেপ্ট করিনি বলে সে হাত কেটে ফেলেছিল। একদিকে তার প্রতি দুর্বলতা, আরেকদিকে আব্বুর ভয়, অপরদিকে রোশানের পাগলামি। আমার তখন পাগল পাগল অবস্থা। রোশানের বন্ধুরা আমাকে চাপ দিচ্ছিল। রোশানের বন্ধু রোশানকেও আমাকে মিলাতে পুরো দমে কাজ করেছে। আহাদের জোড়াজুড়িতে শেষে এক প্রকার বাধ্য হয়েই রোশানকে 2 দিন পর অ্যাকসেপ্ট করে নিতে হয়। ধীরে ধীরে আমাদের সম্পর্ক এগিয়ে যেতে লাগলো। ক্লাস ফাঁকি দিয়ে আমি প্রেম করতে ব্যস্ত থাকতাম। বন্ধুরা বারবার সাবধান করেছে, সম্পর্কে জড়িয়েছিস ভালো কথা, কিন্তু নিজের বিপদ ডেকে আনিস না। আমি ওদের কথা এক কান দিয়ে ঢুকিয়েছি, আর এক কান দিয়ে বের করে দিয়েছি। নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। রোশান তখন মাস্টার্সে পড়তো। ও ঢাকার যে বেসরকারি কলেজে পড়তো সেখানে মাসে মাসে গিয়ে শুধু পরীক্ষা দিয়ে আসতো, আর সারা মাস আমাদের কলেজে ঘুরতো ফিরতো, বন্ধুদের সাথে আড্ডা দিত। আমি এখন রোশানের দিওয়ানা। পড়াশুনো আমার লাটে উঠেছে। বাবা চাকরি সূত্রে নবাবগঞ্জ, আর আম্মু সারাদিন স্কুলে শিক্ষকতা করার দরুন আমার দিকে ততটা নজর রাখতে পারতো না। এতে আমি যেন আরো বেশি সুযোগও পেয়ে গিয়েছিলাম। দেখতে দেখতে 4 মাস কেটে গেল। রোশানকে আমি আমার সবটুকু দিয়ে ভালোবাসি। এখন রোশান বলতেই অজ্ঞান, কিন্তু কিছুদিন যাবৎ রোশানের ভাবভঙ্গি অন্যরকম। ওকে প্রায় সময় নাকি যারার সাথে দেখা যায়। বন্ধুরাও কানাঘুষা করতে লাগলো এই বিষয়ে, কিন্তু আমার বিশ্বাস হতো না। একটা মানুষকে পাগলের মতো ভালোবাসলে যা হয় আর কি। রোশান সব সময় আমাকে রাই বলতো, কারণ জিজ্ঞেস করলে বলতো আমি তার কাছে স্পেশাল একজন, তাই আমাকে ভিন্ন নামে ডাকে। যদিও রাই আমার নিকনেম, কিন্তু এই নামে কেউ না ডাকায় এর মধ্যে জং ধরে গিয়েছিল। সেই জং ছোটাতে রোশান এই নামে ডাকতো। আমার তুমি বলতে লজ্জা লাগতো বলে আপনি করে বলতাম। সেদিন কলেজের পেছনে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। মূলত সবাই কথা বলছিল, আমি পানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমাদের মধ্যে যারা ছাড়া সবাই ছিল। হঠাৎ রোশান যারার হাত ধরে আমার সামনে এসে হাজির। এসেই সে বলল, রায়, তোমার সাথে আমার কিছু কথা আছে। তাদের দুজনকে এভাবে দেখে আমি কিছুটা অবাক হলাম, সাথে রাগও হলো। রোশান ও জারার হাতের দিকে তাকিয়ে আমি কিছুটা কঠিন গলায় বললাম, কথা পরে বলেন, আগে বলেন ওর হাত কেন ধরেছেন? তার কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। আপনি বাধ্য। চুপ করো, আমি তোমার কথা শুনতে আসিনি, আমার কথা বলতে এসেছি। ওর বাজ খাই গলা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। রোশান কখনো আমার সাথে এমন বিহেভ করেনি। আমি ছলছল চোখে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি না। এতদিন তোমার সাথে অভিনয় করেছি। আসলে আমারও যারার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। বন্ধুদের সাথে বাজি ধরে তোমার সাথে প্রেম করেছিলাম।
অনেক দিন ধরে বলবো করে সত্যি গুলো বলা হয়নি। আমি স্তব্ধ চোখে তাদের দিকে তাকিয়ে আছি। বাহ, কি সুন্দর কথা। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আজ তারাও আমার কথা শুনতে রাজি নয়। আমি চোখের পানি মুছে এগিয়ে গিয়ে রোশানের হাত ঝাঁকি দিয়ে বললাম, মজা করছেন আমার সাথে? আমার এরকম মজা একদম ভালো লাগে না। যারা তুইও আমার সাথে মজা করছিস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? তুই কি করে এসব করছিস? রাই, আমরা মজা করছি না, এগুলোই সত্য কথা। আমি বিশ্বাস করি না। আমার বেস্ট ফ্রেন্ড কখনো আমার সাথে এমন করতেই পারে না। আর আপনি না আমায় ভালোবাসেন। আপনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন আমাকে বিয়ে করবেন, আমাদের ছোট্ট একটা সংসার হবে। রোশান আমাকে ঝাটকা মেরে সরিয়ে গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, তোর মতো মেয়ে তো আমার পায়েরও যোগ্য নয়। আর তোকে বিয়ে ওয়াক্থু, আমার চয়েস এতটাও খারাপ হয়নি। ভালো করে কথা বলছিলাম, ভালো লাগেনি। আসলে তুই ভালো কথার মানুষ না। তোর সব সত্যি জেনে গেছি আমি। তাই এসব ন্যাগামো অন্য কোথাও কর। কি সত্যি জেনে গেছেন আপনি? কি যা তা বলেন এসব? আমি তো আপনার কাছ থেকে কোনো কথা লুকাইনি। লুকিয়েছিস অনেক কথা, লুকিয়েছিস। তুই সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড পাল্টাস। তোর কোনো মান সম্মান নেই। নিজেকে তো কিছুদিন পর নিলামে উঠাবি। নিজের শরীর দেখিয়ে কত ছেলের আকর্ষণ করিয়েছিলি। তোর থেকে ভালো ওই পতিতারা। তোর মতো মেয়েকে কখনো ভালোবাসা যায় না। আরে তোর থেকে প্রস্টিটিউট মেয়েদের ভালোবাসলেও একটা ছেলে ভুল করবে না। আমার বদকিসমিত যে তোর মতো মেয়েকে আমি ভালোবাসতে নিয়েছিলাম। ভাগ্য ভালো সময় থাকতে তোর আসল চেহারা দেখি নিয়েছি। এখন আমিও যারা এক অপরকে ভালোবাসি, তোর ওই নোংরা চেহারাটা না আমাকে দেখাস না। আমি তো আমার চেহারা তোকে কখনো দেখাবো না। নিজের মধ্যে যদি ন্যূনতম মান সম্মান থাকি তাহলে আমার থেকে দূরে থাকিস। হ্যাঁ, কাকে বলছিস? আমি, যে কিনা নিজের শরীর দেখিয়ে অন্যকে আকর্ষণ করতে পারে, তার আবার মান সম্মান। রোশান তাচ্ছিল্যের সহিত কথাগুলো বলে নিচে এক ডলা থুথু ফেলল। সাদ্দাম এসব কথায় চটে গেল। আমি তো পাথর হয়ে গেছি। কি বলে এসব? সাদ্দাম জোরে চেঁচিয়ে বলল, অনেক বলছেন, থামেন এবার। কি প্রমাণ আছে এসবের? আপনি না জেনে কেন ওকে মিথ্যা অপবাদ দিচ্ছেন? এই যারা, এই তুই কি মানুষ? তোর সামনে তোর বেস্ট ফ্রেন্ডকে কথা শোনাচ্ছে আর তুই চুপচাপ শুনে নিচ্ছিস? যারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, রোশন ভুল কিছু বলেনি। যারা কথাটা বলতে দেরি, ওর গালে একটা থাপ্পড় পড়তে দেরি নয়। ভেবেছিলাম থাপ্পড়টা সাদ্দাম দিয়েছে, কিন্তু না, থাপ্পড়টা মেরেছে তামিম। সাদ্দাম হাত উঠিয়েছিল, তার আগেই তামিম মেরে দিয়েছে। তামিম ওর আগে ফুঁসছে। শাকিল যারার সামনে গিয়ে বলল, তোকে আমাদের ফ্রেন্ড ভাবতেও লজ্জা করছে। ওয়াক্থু, তোর মতো কাল নাগিনকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতাম, তার জন্য নিজের ওপরে ঘৃণা হচ্ছে। যারা গালে হাত দিয়ে ফুঁসতে লাগলো। আমি এগিয়ে গিয়ে রোশানের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে দুই হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম, আপনার দোহাই লাগি রোশন, আপনি এসব কথা বলবেন না। আপনার পায়ে পড়ি আমি, আপনি চুপ করুন। আপনার যদি আমার প্রতি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে মারুন, কাটুন, যা খুশি করুন, কিন্তু দয়া করে এসব মিথ্যা অপবাদ দিয়েন না। আপনার যদি মনে হয় আপনি সম্পর্ক রাখবেন না তাহলে শেষ করে দিন, আমি কিচ্ছু বলবো না। তবু আমার নামে এতগুলো অপবাদ দিয়েন না। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। অলরেডি আমাদের ঘিরে সারা কলেজের স্টুডেন্ট জড়ো হয়ে গেছে। সবাই এতে দাঁত কেলিয়ে বিনোদন নিচ্ছে। কয়েকটা ছেলে মোবাইল চালু করে ভিডিও করে নিচ্ছিল। শাকিল দৌড়ে ওদের হাত থেকে মোবাইল কেড়ে নেয়। ভালোবাসলে যে কতটা বেহায়া হতে হয় সেদিন আমি বুঝতে পেরেছি। রোশান আমাকে ধাক্কা দিয়ে ওর সামনে থেকে সরিয়ে বলেছিল, শরম থাকলে তোর এই চেহারা আমাকে দ্বিতীয়বার দেখাস না। খুব শীঘ্রই আমি ও যারা বিয়ে করছি। তোর মতো মেয়ের সাথে টাইম পাস করা যায়, বিয়ে করা নয়। সাদ্দাম এগিয়ে এসে রোশানের কলার ধরে বলল, কুত্তার বাচ্চা, মুখ সামনে কথা বল। কিছু বলছি না বলে বেড়ে গেছিস? আগে নিজের দিকে দেখ, তারপর ওরে নিয়ে বাজে কথা বলিস। আমার বোনকে নিয়ে আর একটা কথা বললে জিবলা টেনে ছিঁড়ে ফেলবো। বড় বড় সম্মান করছিলাম, কিন্তু তুই সম্মানের যোগ্য নস। যারার দিকে তাকিয়ে বলল, যারা তোর আমি জানে মেরে ফেলবো। তুই হলি যত নষ্টের গোড়া। রোশান ঝাড়া মেরে সাদ্দামের হাত থেকে কলার ছাড়িয়ে নিয়ে বলল, প্রমাণ আমি নিজেই। আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি। তামিম আমাকে ধরে উঠিয়ে বলল, রিলেশনে যাওয়ার আগে বলেছিলাম তোরে এই মানুষটিপি জানোয়ারের থেকে সাবধান থাকিস। তুই তো আমাদের কথা শুনলি না, এখন বিশ্বাস হয়েছে তো? আর তোর বেস্ট ফ্রেন্ডের পরিচয় দেখেছিস, এদের জন্য আমাদের থেকে দূরে যেতে চেয়েছিলি তুই। আমি কিছু বলার মতো অবস্থায় নেই। কাঁদতে কাঁদতে আমার হেঁচকি উঠে গেছে।
সাফা ঝুমা আমার পাশে এসে দাঁড়ালো। যেখানে সাদ্দাম, শাকিল, তামিম কথা বলে সেখানে আমরা কোনো মেয়ে কথা বলি না, তাই সাফা ঝুমা চুপ করে নীরব দর্শকের ভূমিকা রেখেছে। রোশান জারের হাত ধরে সেখান থেকে চলে গেল। আমি দৌড়ে সেদিকে যেতে নিলে সাদ্দাম, তামিম আটকে ফেলে। আমি মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বসে পড়ি। জীবনের প্রিয় দুটো মানুষ বিশ্বাসঘাতকতা করলো, যাদেরকে চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করতাম, তারাই আমাকে ধোঁকা দিল। এক বেস্ট ফ্রেন্ড আর দুই ভালোবাসার মানুষ, তারাই আমার কাছে বেঈমান নামে পরিচিত পেল। আমার ভুল ছিল না তা আমি বলবো না। হ্যাঁ, আমারও ভুল ছিল। একজনকে পাগলের মতো ভালোবাসতাম, আর একজনকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। তার যোগ্য উপহার আমাকে তারা দিয়েছে। তারপর ঘটে যায় অনেক ঘটনা। আমি বেহায়ার মতো কতবার রোশানের কাছে গিয়েছি, কিন্তু অপমান, ধিক্ষা ছাড়া কিচ্ছু পাইনি। এই ঘটনা যখন সারা কলেজে ছেয়ে যায়, তখন প্রিন্সিপাল আব্বুকে ইনফর্ম করে, সাথে রোশানের বাবাকেও। সেদিন প্রিন্সিপালের রুমে আমার সাথে সাথে আমার বাবাও অপমানিত হয়। ক্ষমতার দাপটে সেদিন আমাদের বাপ বেটির কথার কোনো গুরুত্ব থাকে না। চেয়ারম্যানের ছেলে হয়, সে পার পেয়ে যায়, আর সব দোষ হয় আমার। আমি নাকি রোশানকে ডিস্টার্ব করতাম, ওর পেছন পেছন ঘুরতাম, আরো কত কি। এমনকি সব মিথ্যে অপবাদগুলো সত্যি রূপে পরিণত হয়। সেদিন বাসা আসার পর বাবা আমার দুই গালে দুটো শক্ত করে চড় বসিয়েছিল, আর বলেছিল তার সাথে কোনোদিন কথা না বলতে। গ্রামের লোকেরাও তিলকে তাল করে আমাকে দোষারোপ করা শুরু করে, কিন্তু কেউ ঘেটে দেখে না আসলে আমার দোষ কিনা। এত এত মানসিক চাপে আমি নিজেকে চার দেয়ালে বন্দি করে ফেলি। ডিপ্রেশন চারদিক থেকে আমাকে ঘিরে ধরে। তাই একদিন পৃথিবীর সব মায়া ত্যাগ করে আব্বুর হাই পাওয়ারের ঘুমের ঔষধের পাতা থেকে পুরো এক পাতা ঔষধ একসাথে খেয়ে আত্মহত্যার চেষ্টা করি, কিন্তু সঠিক সময়ে হসপিটালে নেয়, বেঁচে যাই। হসপিটালে থেকে আসার পর সবার কথার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে যাই। আবার অত্যাচার, আবার আত্মহত্যার কথা মাথায় আসে। সেদিন সাহস করে ফলের ছুরিটা হাতে নিয়ে মাত্রই পোঁচ দিব, তখনই ঝড়ের গতিতে তায়াং ভাইয়া এসে থামিয়ে ফেলে। তারপরের ঘটনাগুলো স্বপ্নের মতো ঘটতে থাকে। তায়াং ভাইয়া ও পরিবারের সাপোর্টে আমি ডিপ্রেশন কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হতে থাকি। আহাদ ভাইয়াও রোশানের বিরুদ্ধে এসে আমাকে অনেক হেল্প করেছে। আব্বু আমার সাথে কথা না বললেও বাসায় এলে পুরো সময় আমার খেয়াল ও যত্ন নিত। পুরো 6 মাস পর আব্বু আমার সাথে কথা বলে। যেদিন আমার পরীক্ষার রেজাল্ট দেয়, সেদিন রোশান এসব খবর পেয়েও একবারও আমার সাথে দেখা করতে আসেনি। না এসে ভালো করেছে। যারার সাথে আমরা সব ফ্রেন্ড বন্ধুত্ব শেষ করে দেই, যারা পরীক্ষা শেষ করে ঢাকা চলে যায়। রোশান হাই স্টাডির জন্য ইউকেতে চলে যায়। আহাদ ভাইয়ার মুখে এতটুকুই জেনেছিলাম। এরপর ঢাকা ভর্তি হলাম। তায়াং ভাইয়া, খালামণি, তন্নির সংস্পর্শে সবার ভালোবাসায় মনের জোর ফিরিয়ে এনে আবার আগের আমিতে ফিরে এলাম। এবার আপনারাই বলুন তো রোশান, যারাকে কি আমার মাফ করে দেওয়া আদৌ উচিত? যদিও তাদের সাথে আরেকজনও আছে, যে এসবের মেইন কালপ্রিট। আমাকে নিয়ে সেই মূলত খেলেছে। রোশান যারা তো ছিল তার খেলার গুটি। আমি তার কথা পরে জানতে পেরেছি, যে কিনা ভালোর মুখোশ পরে আমার মনে জায়গা নিতে চেয়েছিল, কিন্তু তার আগেই সব সত্যি আমি জেনে যাই। আমি এই 3 জনকে কখনো ক্ষমা করব না, কখনো না। ফ্ল্যাশব্যাক এন্ড। এক দমকা হাওয়ায় বেবি চুলগুলো চোখের সামনে আসতেই ধ্যান ভাঙলো। চোখের পানি মুছে নিলাম। সিএনজির শব্দ পেতেই নিচের দিকে তাকালাম। আমাদের দালানের সামনে সিএনজি থেমেছে। সেখান থেকে 2 জন নামলো। আমি ভাবলাম কার না কার ফ্ল্যাটে মেহমান এসছে, সেদিকে তাকিয়ে আমি কি দেখবো, তাই আর সেদিকে তাকালাম না। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। বাসার ভেতর ঢুকতেই দেখি তন্নি পিঠ ধরে সোফায় বসে আছে। ওকে কিছু জিজ্ঞেস করার আগে আমার পিঠে দুম করে এক তাল পড়ল। আমি আল্লাহ গো বলে চিৎকার জুড়ে দিলাম। তৎক্ষণাৎ তার দিকে তাকিয়ে ব্যথার কথা ভুলে খুশিতে জোরে চেঁচিয়ে বললাম, তুমি? আমার চিৎকারে অপর পাশে থাকা ব্যক্তিটা কানে হাত দিয়ে বলল, চুপ কর নভি, আমার কান গেল। আমি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বললাম, নূর আপি, তুমি তো অনেক বড় সারপ্রাইজ দিয়ে দিলা। কার সাথে এলে? তোর মামির সাথে। মামি কোথায়? ভেতরে। তুমি আসবা তা কালকে বললা না কেন? এটাই তো সারপ্রাইজ। যাও, কাটটি তোমার সাথে, তুমি বলো নাই। নুরাপি আমার কান টেনে ধরে বলল, তোর কাটটি বের করতাছি। আহ নুরাপি ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। তোরা পাইছো কে? একজন ডাকলে চুল টানে, আরেকজন কান। আমি কি লুটের মাল নাকি? কে আবার চুল টানে? কে হতে পারে বলো? তায়াং ভাইয়া ছাড়া কি অন্য কারো সাহস আছে? একদম ঠিক করে।
নুরাপি আমার কান ছেড়ে দিল। আমি তন্নির দিকে তাকিয়ে বললাম, ওই ছেমরির কি হয়েছে? পিঠে হাত দিয়ে বসে আছে কেন? নুরাপি মিটমিট করে হেসে বলল,